34 নাম্বার প্রবলেমটা তোমরা দেখো। 34 নাম্বার প্রবলেমে কি বলেছে, বলেছে এ থিন রড অফ লেন্থ 2 মিটার, রডের লেন্থ দিয়ে দিয়েছে 2 মিটার, ক্রস সেকশন দিয়ে দিয়েছে, ডেন্সিটি দিয়ে দিয়েছে, ওটা রোটেট করছে কি ওর অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। তো দেখো সবই দিয়ে দিয়েছে। এটা একটা রড, এটা একটা রড, ঠিক আছে। ওই রডের সেন্টার বরাবর, ওই রডের লেন্থের সাথে পারপেন্ডিকুলারভাবে একটা অ্যাক্সিস বরাবর এই রডটা কি ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। সাপোজ ওমেগা কৌণিক বেগে ওটা ঘুরছে, ওমেগা কৌণিক বেগে এই অক্ষের সাপেক্ষে। ওর এরিয়া কি, ওর এরিয়া ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে। ক্রস সেকশনাল এরিয়া কত, এ বলা আছে। ওর লেন্থ কত বলা আছে, ওর লেন্থ বলা আছে 2 মিটার, ওর লেন্থ বলা আছে 2 মিটার। ডেনসিটি বলা আছে কত, ডেনসিটি বলা আছে ডি। তাহলে আমরা এম ইকুয়াল টু কি জানি, এম ইকুয়াল টু ভি ইন্টু কত, ভি ইন্টু আমরা জানি এম ইকুয়াল টু ভি ইন্টু রো, খুব সহজে আমরা ভি ইন্টু রো এর মান কত এখানে করেছে ভি ইন্টু ডি। তো ভি এর মান এখানে কত হবে, ভি এর মান আমরা এখানে বলতে পারি এ ইন্টু 2 ইন্টু ডি, এটা আমরা বলতে পারি ভি এর মান। তো এটা যদি হচ্ছে ওমেগা কৌণিক বেগে ঘুরে এই মিডিল অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা কি জানি আই ইকুয়াল টু কত হবে, আই রড কত হবে 1/12 এম এল তার স্কোয়ার, এস। তো কাইনেটিক এনার্জি কত হয়, কাইনেটিক এনার্জি ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। ইয়েস। সো তোমরা দেখো বসাও মানগুলো। হাফ আয়ের মান কত, আয়ের মান 1/12 ইন্টু এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। তো এম এর মান তুমি বসিয়ে দাও, এম এর মান কোন সাপেক্ষে, এ ইন্টু ডি সাপেক্ষে বসিয়ে দিতে পারি। সো 1/24 ইন্টু এম এর মান যদি বসাই তাহলে কি আমি পাচ্ছি এ 2AD পাচ্ছি এম এর মান, 2AD পাচ্ছি এম এর মান। এল এর মান কত পাচ্ছি 2 এর স্কোয়ার, 2 তার স্কোয়ার পাচ্ছি এম এর মান, 2 তার স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার যদি পাই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 2 কত 8, এখানে 8। সো আমরা বলতে পারি 1/3 AD ওমেগা স্কোয়ার ই। সো এখান থেকে যদি আমরা শুধু ওমেগা বের করি তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু √3EAD। যদি এই সমীকরণের সাথে আমরা এই সমীকরণ তুলনা করি তাহলে আলফা ইকুয়াল টু আমরা পাচ্ছি 3, অ্যান্সার। তারপরের প্রবলেমটা দেখো, তারপরের প্রবলেমটা কি বলেছে, তারপরের প্রবলেমটা বলেছে এ ইউনিফর্ম রড অফ মাস 5 কেজি, 0.5 কেজি, একটা ইউনিফর্ম ডিস আছে যার মাস কত দেওয়া আছে 0.5 কেজি, হাফ কিলো, রেডিয়াস আর প্রজেক্টেড উইথ ভেলোসিটি 18 মিটার পার সেকেন্ড at t equal to 0 second on a rough horizontal surface. It starts off with a purely sliding motion at t equal to 0 to t equal to 2 seconds. It acquires a purely rolling motion. Yes. দ্য কাইনেটিক এনার্জি দেখো খুবই সোজা, এটা কিছুই বলেনি। এটা একটা ডিশ আছে, ঠিক আছে, ডিশটাকে এইভাবে চালিয়ে দেওয়া হয়েছে। চালিয়ে দেওয়ার ফলে প্রথমে ডিশটা কি প্রথমে স্লাইড করবে, স্লাইড করার জন্য কি একটা ফ্রিকশান ফোর্স কাজ করছে ডিশে, স্লাইড করবে। প্রথমে ডিশটা কী করবে, স্লাইড করবে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর্যন্ত এটা স্লাইড করবে। যতক্ষণ না টি ইকুয়াল টু 2 সেকেন্ড হচ্ছে ততক্ষণ এটা স্লাইড করবে। স্লাইড করার পর কী হবে, পিওর রোলিং যখন স্লাইডিং করছে তখন আমি বলতে পারি যে আর ওমেগা যে মানটা
ঠিক আছে, সেই মানটা অবশ্যই ভি এর থেকে কম, কারণ হচ্ছে এখনও ঘুরতে শুরু করেনি, এই জিনিসটা এখনও টোটালভাবে ঘুরতে শুরু করেনি, ঘূর্ণন বেগের থেকে ওর ট্রান্সলেশনাল বেগ বেশি, তার জন্যই ও স্লাইড করছে। যখনই এটা ভি ইকুয়াল টু আর ওমেগা হয়ে যাবে তখন আর স্লাইড করবে না, আর ওমেগা যখনই হয়ে যাবে তখন আর স্লাইড করবে না, তখন এটা পিওর রোলিং করবে। পিওর রোলিং মিন্স এর মধ্যে কোনো স্লাইডিং হবে না, যা পিছলাবে না জিনিসটা যখনই আর ওমেগা হয়ে যাবে। এখন প্রথমে হচ্ছে স্লাইড করছে কারণ ভি এর মান আর ওমেগার থেকে বেশি, কিন্তু টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর কি এটা আর স্লাইড করবে না। কিসের জন্য এটা হয়েছে? কারণ যখনই এটা যখনই এটা গ্রাউন্ডের সাথে টাচ করলো, ঠিক আছে, ফ্রিকশান ফোর্সের জন্য কি এদিকে একটা টর্ক লাগতে শুরু করলো। যদি আমরা হচ্ছে এই জিনিসটা আঁকি, তাহলে ফ্রিকশান ফোর্স, এটা যদি গ্রাউন্ড হয়, এই ফ্রিকশান ফোর্সের জন্য কি এদিকে একটা টর্ক লাগতে শুরু করলো। টর্কটা কি এই জিনিসটাকে সামনের দিকে মুভ করতে সাহায্য করছে, সামনের দিকে মিন্স ক্লকওয়াইজ রোটেশনের জন্য এই টর্কটাই তো সাহায্য করছে। আমরা তো বলতে পারি এফ ক্রস আর ইকুয়াল টু আমরা কি টর্ক, এই টর্কটা কী সাহায্য করছে, এই টর্কটা বডিটাকে রোটেট করতে সাহায্য করছে। তো এই টর্কটা কতক্ষণ পর্যন্ত লাগবে, টি ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর্যন্ত টর্কটা লাগছে, তুমি দেখো, ঠিক আছে। তো কী পরিমাণ, তুমি বলো যে এখানে এই ফ্রিকশান ফোর্সের জন্য কী পরিমাণ এনার্জি খরচ হচ্ছে, ফ্রিকশান ফোর্সের জন্য তুমি বলো যে কী পরিমাণ এনার্জি খরচ হচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা খুবই সোজা, ব্যাপারটা বলো, যদি 18 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু যদি 2 সেকেন্ড যাত্রা ট্রাভেল করে, 18 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু আছে যেটা 2 সেকেন্ডে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করবে, এস ইকুয়াল টু হবে 18 ইন্টু 2, আমরা পেয়ে এলাম 36 মিটার ডিস্টেন্স কভার করলো, ওটা বস্তুটা 36 মিটার ডিস্টেন্স কভার করলো। ফ্রিকশান কত, ফ্রিকশানের মান কত পাবো, ফ্রিকশানের মান মিউ এম জি, এটা ফ্রিকশান ফোর্স। অবশ্যই এদের ওই মিউ এর মান দেওয়া আছে, মিউ এর মান কত দেওয়া আছে, মিউ এর মান 0.3 দেওয়া আছে, দেখো পেয়ে যাচ্ছি মিউ এর মান 0.3। ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 1/2 কিলো, মানে হাফ ইন্টু জি এর মান দেওয়া আছে 10। সো এখান থেকে আমরা না কাটলেও চলতো, ঠিক আছে, 5, সো 5 5 না কাটলেও চলতো অবশ্য। তো আমরা এখানে কি এই ফ্রিকশান ফোর্সটা, তাহলে ডাব্লু তো টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য ডিস্ক আফটার 2 সেকেন্ড, ঠিক আছে। তো দেখো কি পরিমাণ লস হলো এনার্জি ফ্রিকশানের জন্য, লস অফ এনার্জি ডিউ টু ফ্রিকশানের জন্য তুমি বলো কত এনার্জি লস হলো। খুবই সোজা, কারণ ফ্রিকশান এই দিকে কাজ করছে, তাহলে আমরা বলতে পারি এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সো লস অফ এনার্জি ডিউ টু এত। তো এখানে এফ এর মান কত হচ্ছে, এফ এর মান দাঁড়াচ্ছে 0.3 ইন্টু 5, এস এর মান দাঁড়াচ্ছে কত, এস এর মান এক্ষুনি আমরা বের করলাম 36। তো 5 ইন্টু 36 আমরা কত বলতে পারি, 5 ইন্টু 36 ইকুয়াল টু 180। সো 180 ইন্টু 0.3, সো বলতে পারি 18 ইন্টু 3 ইকুয়াল টু 54 জুল। এই পরিমাণ এনার্জি কি নষ্ট হয়ে গেল, ঠিক আছে, এই পরিমাণ এনার্জি নষ্ট হয়ে গেল। ফার্স্টে এই বস্তুটার মধ্যে কত এনার্জি ছিল, এই বস্তুটা যদি 18 মিটার পার সেকেন্ড গতিবেগে যদি ট্রান্সলেশনাল মোশন করে, তাহলে ওর মধ্যে কত পোটেনশিয়াল এনার্জি at t equal to 0 সেকেন্ড, কাইনেটিক এনার্জি অফ DISC, কারণ এখানে ট্রান্সলেশনাল মোশন করছে, ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে কত কাইনেটিক এনার্জি, হাফ mv স্কোয়ার, ঠিক আছে, হাফ mv স্কোয়ার। তো হাফ ইন্টু ওয়েট কত, হাফ ইন্টু ভি এর মান কত 18, সো 18 তার স্কোয়ার। তো এখানে কত পাচ্ছি 1/4 ইন্টু 18 ইন্টু 18, সো 2 দিয়ে 9, এখানে 2 দিয়ে 9, সো আমরা পাচ্ছি কাইনেটিক এনার্জি 81, ঠিক আছে। তাহলে 2 সেকেন্ড পর কত কাইনেটিক, 2 সেকেন্ড পর তো এনার্জি আমার লস হয়ে গেল 54, তাহলে কত এনার্জি থাকবে, টোটাল কাইনেটিক এনার্জি লেফট, কাইনেটিক এনার্জি লেফট আফটার 2 সেকেন্ড 81 মাইনাস 54
তাহলে কত দাঁড়াচ্ছে 27 জুল। এই পরিমাণ এনার্জি দাঁড়াচ্ছে। দেখো বুঝতে পারছো কেন? এই পরিমাণ এনার্জি দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম? প্রথমে দেখো, প্রথমে ডিসটা কী হচ্ছিল? প্রথমে এই ডিসটা ট্রান্সলেশনাল মোশন করছিল, মোশন t=0 সেকেন্ডে। আস্তে আস্তে ওই ডিসটার উপর ফ্রিকশান পড়ার ফলে ফ্রিকশান কী করছে? ওই জিনিসটার উপর টর্ক দিচ্ছিল। আর টর্ক দিলে কী হবে? ঘূর্ণন বডিতে টর্ক দিলে ওটাকে ঘুরতে সাহায্য করবে, ঠিক আছে, ঘুরতে সাহায্য করবে। তাই এটা v=r⍵, পিওর রোলিং মোশন শুরু করলো। যখন v=r⍵ হবে, যখন সেন্টারের ভেলোসিটি আর r⍵ ভেলোসিটি সেম হবে, তখন পিওর রোলিং। এই পিওর রোলিংয়ের জন্য যে ফ্রিকশান লাগলো, ফ্রিকশানের জন্য কত এনার্জি লস হলো? ফ্রিকশানের জন্য লস হলো তোমার হচ্ছে F × S। ফ্রিকশানের মান μmg × S, μmg × S। তো এখানে আমরা পেয়ে গেছি এফ এর মান, আর এখানে এস এর মান। তো 54 জুল এখানে লস হচ্ছে। আর অলরেডি আমি প্রথমে যে শক্তি দিয়েছিলাম t=0 সেকেন্ডে 81 জুল আমি শক্তি দিয়েছিলাম। তার মধ্যে দেখা তাহলে কত বেঁচে থাকতো? 27 জুল। খুবই সোজা ছিল। তুমি দেখো তারপরের প্রবলেমটা যদি দেখো, তারপরের প্রবলেমটা বলেছে, দেখো, এ হলো স্ফেরিক্যাল বল অফ ইউনিফর্ম ডেন্সিটি। একটা স্ফেরিক্যাল বল আছে যেটা কি হলো, ঠিক আছে, ওটা ইউনিফর্ম ডেন্সিটির আছে। ডেন্সিটি ভ্যারি করছে না ওর মধ্যে। সারফেস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 3 মিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম হাইট উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল পজিশন কভার্ড বাই ইট। তো বলেছে এই বস্তুটাকে যদি 3 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এটা কত ডিস্টেন্স কভার করবে? তো অবশ্যই একটাই জিনিস, যে তুমি একটা বলকে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে ছোড়ো, ঠিক আছে, তাহলে এই বস্তুটা যেই যত হাইটে উঠবে, এই বস্তুটাও ঠিক ততটাই হাইটে উঠবে। কারণ এখানে দেখো আস্তে 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 একটা হচ্ছে কার্ভীয় পথে উঠবে, ঠিক আছে। কার্ভীয় পথে উঠলে কি, প্রথমে ওর এনার্জি কত ছিল? ওর যে কাইনেটিক এনার্জি = চেঞ্জ ইন্টু পোটেনশিয়াল এনার্জি। ফার্স্ট এখানে ওর কাইনেটিক এনার্জি আছে, কিন্তু সাপোজ যখন এই ডিস্টেন্সে উঠে যাবে, তখন কি ওর কাইনেটিক এনার্জি লস হয়ে কি থাকবে? শুধু অনলি পোটেনশিয়াল এনার্জি লেফট, শুধু পোটেনশিয়াল এনার্জি থাকবে। অনলি কাইনেটিক এনার্জি, এখানে অনলি কাইনেটিক এনার্জি আছে। এই জায়গায় যখন উঠে যাবে তখন পোটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি equal to decrease in kinetic energy, decrease in kinetic energy equal to, এটা না, decrease in kinetic energy equal to increase in potential energy। বুঝতে পারছো? আস্তে আস্তে ওর কি কাইনেটিক এনার্জি ডিক্রিজ হবে। এই মুহূর্তে কি সর্বোচ্চ পজিশনে কি ওর কাইনেটিক এনার্জি 0, কারণ সর্বোচ্চ পজিশনে কি হবে? বেগ 0, কাইনেটিক এনার্জি 0। ওই কাইনেটিক এনার্জিটা সে কনভার্ট হয়ে গেলো পোটেনশিয়াল এনার্জিতে। প্রথমে কাইনেটিক এনার্জি কত ছিল? ½ mv² ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি কত? mgh। সো m যদি কেটে দিই, তাহলে ½ ইন্টু ভি এর মান কত? 3a² ইকুয়াল টু জি এর মান কত? জি এর মান 10 ইন্টু 8, এখানে জি 10 ধরলাম। তো এইচ ইকুয়ালটা আমরা কি বলতে পারি? এইচ ইকুয়ালটা আমরা বলতে পারি 9/20 এত মিটার। সো এত মিটার ম্যাক্সিমাম হাইট এটা কভার করবে। তো এটা মিটারে আছে, সেমিটার প্রকাশ করলে কত হবে? 900/20। সো এটা যদি করি তাহলে হচ্ছে 45 সেমিতে প্রকাশ করতে বলেছে। খুব সহজে হয়ে গেল। তাহলে তুমি এখানে দেখো তারপরের প্রবলেমে কি বলেছে দেখো। পরের প্রবলেমে বলেছে ইফ দ্য আর্থ সাডেনলি শ্রিঙ্কস টু 1/64 of its original volume with its mass remaining the same, the period of rotation of earth becomes এত, the value of x is, ঠিক আছে।
তো বলেছে যে ওর ইটা ওর ভর ওর ভরের ওর ভরের কোনো হয়নি, ওর ভরের কোনো চেঞ্জ হয়নি, একটা পৃথিবীর ভরের কোনো চেঞ্জ হয়নি এখানে, জাস্ট ওর যে সাইজ ছিল, ঠিক আছে, ওর সাইজ ভলিউম যে ছিল সেই ভলিউম 1/64 হয়ে গেছে। সাপোজ আর্থের ভলিউম যদি ফার্স্ট আর্থ রিডিউসড ভলিউম কত হয়েছে, ভি আর্থ বাই 64 হয়ে গেছে, কিন্তু নো চেঞ্জ ইটস অরিজিনাল ভলিউম, ইটস মাস রিমেনিং সেম, সো মাস সেমই আছে, ঠিক আছে। তাহলে ওর পিরিয়ড অফ রোটেশন বিকামস কী হবে? তো পিরিয়ড অফ রোটেশনের সূত্র কী? পিরিয়ড অফ রোটেশনের সূত্র খুবই সোজা। আমরা কি জানি, টি সমানুপাতিক কি, টি সমানুপাতিক টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা আমরা সবাই জানি। তো যদি ওর ভলিউম যদি এত হয়ে যায় তাহলে আমরা কি জানি, ভলিউমের সূত্র কি জানি, ভলিউম ইকুয়াল টু ফার্স্ট যদি ভলিউম 4/3 পাই আর কিউ ছিল, এটা আর্থ ভলিউম ছিল, রিডিউস ভলিউম তাহলে কত হবে, রিডিউস ভলিউম কত হবে, 1/64 ইন্টু 4/3 পাই আর কিউ হয়ে যাবে, ঠিক আছে, রিডিউসড ভলিউম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আর এর মানটা কত হচ্ছে, তাহলে আর ড্যাশের মান রিডিউসড ভলিউমে আর ড্যাশের মান দেখো, রিডিউস ভলিউম যদি হচ্ছে 4/3 আই পাই আর ড্যাশ কিউ ধরি, তাহলে 4/3 যদি কেটে যায় তাহলে আর এর মানটা আমরা পাচ্ছি আর কিউব বাই 64, মিনস পৃথিবীর যে রেডিয়াস ছিল তার রেডিয়াসের তুলনায় 4 টাইমস হাফ হয়ে গেছে, 4 টাইমস কমে গেছে পৃথিবীর রেডিয়াসের তুলনায় পৃথিবীর রেডিয়াসের তুলনায় ওর রেডিয়াস কমে গেছে। তো রেডিয়াস যদি কমে যায় তো আমরা কি জানি, টি সমানুপাতিক আর কিউব, টি স্কোয়ার সমানুপাতিক, সো টি আর্থ সো আমরা বলতে পারি টি আর্থ তার স্কোয়ার বাই টি নিউ প্ল্যানেট তার স্কোয়ার ইকুয়াল টু আর কিউব আর্থ আর ড্যাশ তার কিউব। সো এখান থেকে আমরা কী বলতে পারি, আর কিউব আর ড্যাশের মান আমরা পেয়ে গেছি আর আর্থ তার কিউব বাই 64। তো আমরা এখানে বলতে পারি 64, তো আমরা এখানে বলতে পারি টিই তার স্কোয়ার ইকুয়াল টু টি তার স্কোয়ার বাই টি নিউ প্ল্যানেটের যে টাইমিং হবে সেটা হবে 64 টাইমস। সো টি নিউ প্ল্যানেটের যেইটা হবে সেটা হবে টিই বাই 64 8। সো এখানে এটা যদি 24, কারণ আমরা আর্থের কত রোটেশনের টাইম পিরিয়ড কত লাগে, 24 আওয়ার্স লাগে বাই 8। সো এখানে এক্স এর মান বের করতে হবে, তো এক্স ইকুয়াল টু কত হবে 8। বুঝতে পারলে, আমরা এখানে এক্স এর মান পেয়ে গেলাম, খুবই সোজা ছিল জিনিসটা। তারপরের প্রবলেমটা দেখো, বলেছে এ ডিশ ইজ রোলিং উইদাউট স্লিপিং অন এ সারফেস, মানে রোল করছে, পিওর রোলিং মোশন আছে উইদাউট স্লিপিং। The radius of dish is r. At t equal to 0, the topmost point of the dish is at a as shown in figure. Then the dish complete half of its rotation. The displacement of point A from its initial position. তো এখানে কিছুই না, বলেছে এটা একটা হচ্ছে ডিশ, ঠিক আছে, এই ডিশটা, ঠিক আছে, এ বরাবর ঘুরছে, ঠিক আছে, এ বরাবর ঘুরছে, তাহলে কি, আর পিওর রোলিং মোশনে কি, ওর হচ্ছে ওমেগা আর ওমেগা ইকুয়াল টু কী হবে, ভি সেন্টার। পিওর রোলিং মোশনের ক্ষেত্রে আর ওমেগা ইকুয়াল টু ভি সেন্টার। তো এটা যদি আর ওমেগা স্পিডে চলে, হাফ রেভলিউশনে ও কতটা কভার করবে, যদি এটা রেডিয়াস আর হয়
তাহলে হাফ রেভলিউশনে এই যে পয়েন্টটা বলেছে, এই পয়েন্টটা কত ডিসপ্লেসমেন্ট কভার করবে যখন এই পয়েন্টটা নিচে চলে আসবে। সাপোজ এই পয়েন্টে এত দূরে গিয়ে নিচে চলে আসলো, এই পয়েন্টটা এখানে চলে আসলো, সাপোজ এই পয়েন্টটা এখানে চলে আসলো, এই পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটা এখানে চলে আসলো, এ বিন্দুতে চলে আসলো, ঘুরতে ঘুরতে এই পয়েন্টটা ঘুরতে ঘুরতে এই বিন্দুতে চলে আসলো। যদি ঘুরতে ঘুরতে এই বিন্দুতে চলে আসে তাহলে কি কতটা 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 ডিস্টেন্স কভার করলো? তাহলে আমরা বলতে পারি যে ডিস্টেন্স এখান থেকে এই ডিস্টেন্স যেটা হবে, ডিসপ্লেসমেন্ট যেটা হবে এই বিন্দু থেকে এই বিন্দু ডিসপ্লেসমেন্ট কত হবে? আমরা বলতে পারি হাফ রেভলিউশন কমপ্লিট করেছে। টোটাল সার্কেল তো কভার করেনি, জাস্ট টোটাল একটা সার্কেলের পেরিমিটারের হাফ কভার করেছে, তো এটা পাই আর হবে, ঠিক আছে। আর অলরেডি এটা হাইটে আছে, তো আমরা এখানে কী বলতে পারি, এটা পাই আর এটা 2r। সো আমরা কী বলতে পারি, ডিসপ্লেসমেন্ট ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন, ডিসপ্লেসমেন্ট কত হবে? পাই আর পেয়ে গেছি, তো পাই আর তার স্কোয়ার প্লাস 2r তার স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ পয়েন্টটা থেকে এ পয়েন্টে কী পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো সেটা আমরা পেয়ে গেলাম। খুব সহজে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কী পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো সেটা আমরা পেয়ে গেলাম। তো দেখো তার পরের প্রবলেমগুলো, তো এই একই জিনিস বলেছে, একই জিনিস করেছে। তোমরা দেখো জাস্ট আরটাকে এখানে বাইরে নিয়ে এটার মধ্যে কোনটা অপশান হবে, তো তুমি যদি হচ্ছে আরকে যদি বাইরে নিয়ে নাও তাহলে কত হবে, পাই স্কোয়ার প্লাস 4, এটা তোমার অপশান হবে, ঠিক আছে। তারপর দেখো বলে দিয়েছে এ সলিড স্ফিয়ার ইজ রোলিং অন এ হরিজন্টাল প্লেন। একটা স্ফিয়ার, সলিড স্ফিয়ার রোলিং অন এ হরিজন্টাল প্লেন, ঠিক আছে। তো দেখো 39 সরি কেন এটা হচ্ছে 39 যে প্রবলেমটা সেটা বলেছে যে একটা স্ফিয়ার পিওর রোলিং মোশন করছে, সলিড স্ফিয়ার, গোলক সলিড, যেটা পিওর রোলিং মোশন করছে। পিওর রোলিংয়ের মোশন ক্ষেত্রে ভি ইকাল টু আর ওমেগা, কোনো স্লাইড করছে না, কোনো পিচ্ছিল ভাব নেই, বিন্দাস যাচ্ছে, ঠিক আছে। যাওয়ার ফলে কি হবে, যাওয়ার ফলে বলেছে যে দ্য রেশিও অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট অ্যাক্সিস, এর যে অ্যাক্সিস আছে ওর অ্যাক্সিসের সাপেক্ষে প্রথমে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে। ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ওর টোটাল এনার্জির রেশিও পাই ইজ টু 20 টু দ্য ভ্যালু অফ অ্যাঙ্গুলার স্পিড, তাহলে অ্যাঙ্গুলার স্পিডের ভ্যালু কত হবে। তো দেখো যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি তো একটা সলিড স্ফিয়ার আই কত হবে, সলিড স্ফিয়ার ইকুয়াল টু কত, 2/5 mr স্কোয়ার সলিড স্ফিয়ারের। এটার যদি রেডিয়াস আর হয় আর এর ভর যদি এম হয় সলিড স্ফিয়ার, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে আই ওমেগা। আয়ের মান কত, 2/5 mr স্কোয়ার ওমেগা, এটা আমরা পেয়ে গেলাম কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার টোটাল কাইনেটিক এনার্জি মানে কি, এই যে বস্তুটা এটা ক্লকওয়াইজ ঘুরছে তার জন্য ওর কি রোটেশনাল কাইনেটিক এনার্জি প্লাস কি ট্রান্সলেট করছে আগেও যাচ্ছে কি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। সো টোটাল এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি ইকুয়াল টু rotational kinetic energy plus translational kinetic energy, দুটো আমি বলতে পারি। তো রোটেশনাল কাইনেটিক এনার্জি তুমি যদি দেখো, রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হবে, রোটেশনাল কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার।
সো এই ভিকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে পিওর রোলিং মোশন করছে, তো আমরা ভিকে লিখতে পারি আর ওমেগা, সো হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম, এটা ভিকে লিখতে পারি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি আইকে যদি আমরা রিপ্লেস করি 2/5, সো হাফ ইন্টু 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার যদি করি 2 যদি কেটে যায় প্লাস হাফ, সরি এখানে ছোট এম নিয়েছি, এম এখানেও ছোট এম নিয়েছি, কিছুই করে না, এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই 5 প্লাস 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 1/2 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম, এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার আমরা পেয়ে গেলাম। সো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাচ্ছি আমরা, তাহলে আমরা যদি হচ্ছে এম আর স্কোয়ার এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার যদি কমন নিই 1/5 প্লাস 1/2, সো এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার 1/10 হচ্ছে 2 প্লাস 5 7/10, সো এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু 7/10, সো অলরেডি বলেই দিয়েছে টোটাল এনার্জি। সো রেশিও অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই টোটাল এনার্জি ইকুয়াল টু কত বলেছে, টোটাল এনার্জি ইকুয়াল টু বলেছে π/22, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কত পেয়েছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম 2/5 এম আর স্কোয়ার ওমেগা, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পেয়েছি 2/5 এম আর স্কোয়ার ওমেগা, আমরা এখানে টোটাল কাইনেটিক এনার্জি কত পেয়েছি, এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু 7/10, সো এম আর স্কোয়ার ওমেগা যদি কাটি, ওমেগা একটা থাকছে ইকুয়াল টু π/22, তো আমরা এখানে কি পাচ্ছি 2/5 ইন্টু 10/7 ওমেগা ইকুয়াল টু π/22, তো আমরা এখানে যদি 2 করি তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা পাচ্ছি, ওমেগা ইকুয়াল টু পাচ্ছি 4 ইন্টু 22 পাই ইন্টু 7, তো আমরা পাচ্ছি 4 ইন্টু 22/7 ইন্টু 7 এত ওমেগা ইকুয়াল টু 4 রেডিয়ান পার সেকেন্ড, আমরা পেয়ে গেলাম ওমেগার স্পিড রেডিয়াস পার সেকেন্ড আমরা পেয়ে গেলাম। তারপর যদি আমরা দেখি, তারপর প্রবলেমটা তোমরা যদি দেখো, তারপরের প্রবলেমটা তোমরা দেখো কি বলেছে, তারপরের প্রবলেমটা যদি দেখো তোমরা, ইফ আর্থ হ্যাজ এ মাস 9 টাইমস অ্যান্ড রেডিয়াস টয়েস অফ দ্য প্ল্যানেট পি, সো আমি এখানে কি বলতে পারি, আর্থ হ্যাজ একটা প্ল্যানেট ভিপি ইকুয়াল টু আর্থ হ্যাজ এ মাস 9 টাইমস অ্যান্ড 9 টাইমস, তো হচ্ছে ভিপি এর মাস কত হবে, ভিপি না ইয়েস ভিপি এস, সো আর্থ, সো ভি কেন তো ভুল করছি, এম প্ল্যানেটের যে মাস হবে সেটা বলতে আর্থের মাস বাই বলতে পারি 9 and radius twice of the planet P, so আর প্ল্যানেটের যে রেডিয়াসটা হচ্ছে সেটা কি আর এর রেডিয়াসের কত 2, ঠিক আছে। তাহলে আমরা জানি যে
escape velocity equal to root 2gr। root 2gr কে আমরা কি লিখতে পারি, gr কে কি লিখতে পারি 2 into gm by r, ঠিক আছে 2 into gm by r ভি এর ক্ষেত্রে। সো ভিপি এর ক্ষেত্রে কত হবে, হবে ভিপি এর ক্ষেত্রে যেটা হবে সেটা হবে 2 into g into mp, এটা ই হবে, এটা ই হবে, এটা ই হবে mp by rp। সো mp ইকাল টু আমরা কি লিখতে পারি me by 9। সো আমরা এখানে লিখতে পারি, রুট 2 into g into me by 9। me by 9, 9কে আমি কীভাবে লিখলাম, 9কে আমি লিখলাম সরি 9কে me by 9 yes, rpকে 2, তো ইন্টু হচ্ছে 2 by re ইন্টু 2 by re, এটা আমরা পেয়ে গেলাম, আর ইন্টু 2 by re, এটা আমরা পেয়ে গেলাম। আরপিকে আর এর জায়গায় বসে দিলাম। তো আমরা যদি এগুলোকে সাজিয়ে নিই তবে আমরা দেখো কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2gme by re ইন্টু 2 by 9 পাচ্ছি, 2 by 9 পাচ্ছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি এই মানটা কত, এই মানটা রুট 2gi বাই এম কে 2 বাই 9 ইন্টু ভিই লিখতে পারি, স্কেপ ভেলোসিটি অফ আর্থ লিখতে পারি খুব সহজে। তো স্কেপ ভেলোসিটি তো এখানে আমরা কি লিখতে পারি ভিই বাই 3 রুট টু লিখতে পারি। তো রুট এক্স ইকাল টু হচ্ছে 2, আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এক্স ইকাল টু 2। তারপরে প্রবলেমটা তুমি যদি দেখো ভালোভাবে, তারপর প্রবলেমটা যদি বোঝার চেষ্টা করো। ইফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন দ্য স্পেস ইজ গিভেন অ্যাজ, গ্র্যাভিটেশনাল ফিল্ড দেওয়া আছে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন স্পেস ইজ গিভেন অ্যাজ, তো টেকিং দ্য রেফারেন্স পয়েন্ট টু বি আর ইকাল টু 2 সেমি, একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিয়েছে যেটা আর ইকাল টু 2 সেমি, যেখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দেওয়া আছে 10 জুল পার কেজি। ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল দেওয়া আছে 10 জুল পার কেজি। ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট আর ইকাল টু 3 সেমি ইন এসআই ইউনিট। তাহলে বলছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বের করো যেখানে, আর ইকাল টু 3 সেমি ইন এসআই ইউনিট। আর ইকাল টু 3 সেমি মানে এই আর ইকাল টু 3 সেমিতে, তাহলে আমরা কি জানি গ্র্যাভিটেশনাল ফিল্ডের সঙ্গে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল সম্পর্ক কি জানি আমরা, বলো। খুবই সোজা, আমরা যেমন জানি, যেমন ভোল্ট ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ভোল্টের সম্পর্ক কি, ডিভি বাই ডিআর ইকাল টু কত হয় ই, তাই তো। সেরকম জি এর সাথে সম্পর্ক যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি ভোল্টের সাথে ডিভি, এটা ভোল্ট না, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের সঙ্গে যদি আমরা সম্পর্ক দেখি গ্র্যাভিটেশনাল ফিল্ডে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে জি, ঠিক আছে এই জায়গায়। তো জি এর মান বলতে আছে মাইনাস কে আর স্কোয়ার, তাহলে ডিভি ইকাল টু মাইনাস কে আর স্কোয়ার ডিআর। তো এখান থেকে আমরা কি পাচ্ছি মাইনাস কে আর টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1। সো আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে কী হবে প্লাস কে আর টু দি পাওয়ার মাইনাস 1 আর টু দি পাওয়ার মাইনাস 1। সো আমরা পাচ্ছি কে বাই আর, এটা হচ্ছে ভি এর মান কে বাই আর পাচ্ছি, তো ডিভি এর মান কোথা থেকে কোথায় ভ্যারি করছে, তো দেখো ডিভি এর মান ভ্যারি করছে কত, ডিভি এর মান ভ্যারি করছে, ছাড়ো ডিভি এর মান আমরা এখানে যাব না, এত প্লাস এটা সি লিখতে পারি, তো ভি ইকাল টু এত হয়ে গেল। তাহলে দেখো যখন হচ্ছে আর ইকাল টু 2, তখন ভি এর মান কত এত, তো মান বসিয়ে দাও, এটা যখন 2 তখন হচ্ছে
এটার মান কে, কে এর মান বলে দিয়েছে 6, তো 6 বসিয়ে দাও। আর এর মান কত 2, 2 বসিয়ে দাও প্লাস সি, তো এখানে আমরা কত পাচ্ছি 3, তো সি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 7, আমরা সি ইকুয়াল টু 7 জুল পেয়ে যাচ্ছি, জুল পার কেজি পেয়ে যাচ্ছি। তো ভি ইকুয়াল টু আমরা যে পাচ্ছি সেটা হচ্ছে কে বাই আর প্লাস 7। তো এখানে বলেছে 3 নাম্বার পয়েন্টের জন্য কি হবে, 3 নাম্বার পয়েন্টে না আর ইকুয়াল টু 3-তে ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হবে, তো ভি ভি অ্যাট 3, সো কে 6/3 প্লাস 7, so equal to, so equal to 9, answer equal to 9 জুল পার কেজি। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টও পেয়ে গেলে তোমরা, পেয়ে যাচ্ছ তোমরা। তারপরের যেটা প্রবলেম সেটা দেখো, এ অবজেক্ট ইজ অ্যালাউড টু ফল ফ্রম এ হাইট আর অ্যাবভ দ্য আর্থ। একটা অবজেক্ট যেটা আর্থের সারফেস থেকে 8 ডিস্টেন্স ওপরে আছে, ঠিক আছে, ওটাকে নিচেতে ফেলা হচ্ছে। ইটস ভেলোসিটি হোয়েন ইট স্ট্রাইক দ্য আর্থ ইগনোরিং এয়ার রেজিস্ট্যান্স, লাইক এটা আর্থ সারফেস থেকে এখান থেকে সারফেসের ডিস্টেন্স কত, আর অলরেডি এই সারফেস ডিস্টেন্স থেকে আরও 8 ডিস্টেন্সের ওপরে একটা অবজেক্ট আছে, সাপোজ একটা বল আছে, এই বলটাকে অবাধে নিচে ফেলা হলো। তো এখানে যে বলটা আছে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত আছে, পোটেনশিয়াল এনার্জি ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, তো এত পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি এম, এটার ভর আমি যদি এম ধরে নিই, জি এম বাই 2r ডিস্টেন্স। সেকেন্ড পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেকেন্ড পজিশনে আবার লাগছে পোটেনশিয়াল এনার্জি, তো দেখো ভালোভাবে এই জায়গাটা, পোটেনশিয়াল এনার্জি সেকেন্ড পজিশনে কত হচ্ছে মাইনাস জি এম বাই আর, কারণ এ অলরেডি সারফেসে পড়ে গেছে। এই যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হলো সেটা কিসে কনভার্ট হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি ফার্স্ট পজিশনে টোটাল এনার্জি সবসময়, টোটাল এনার্জি কি সর্বদা কনস্ট্যান্ট, সো কাইনেটিক এনার্জি এত ভুল করলে কিভাবে হবে, এত ভুল করলে, সো টোটাল এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারি। সো কাইনেটিক এনার্জি অন প্লাস পোটেনশিয়াল এনার্জি অন ইকুয়াল টু কাইনেটিক এনার্জি 2 প্লাস পোটেনশিয়াল এনার্জি 2। কাইনেটিক এনার্জি প্রথম কথা ছিল 0, পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম বাই 2r ছিল। পোটেনশিয়াল এনার্জি পরবর্তীকালে কাইনেটিক এনার্জি হয়েছে 1/2 mv², ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি কত হয়েছে, পোটেনশিয়াল এনার্জি হয়েছে মাইনাস জি এম বাই আর, হয়েছে পোটেনশিয়াল এনার্জি। তুমি যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে হয়ে যাবে জি এম বাই আর মাইনাস জি এম বাই 2r ইকুয়াল টু হাফ mv²। তোমরা যদি দেখো তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি জি এম বাই 2r ইকুয়াল টু হাফ mv²। এম যদি আমরা কেটে দিই তাহলে ভি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, জি এম বাই 2r, এটা হচ্ছে জি টার্মস ইন টার্মস অফ জি আর। সো জি এম বাই আরকে কি লিখতে পারি, জি আর বাই 2, থার্ড অ্যান্সার আমরা পেয়ে গেলাম। খুবই সোজা ছিল, জাস্ট কিছুই করার দরকার ছিল না। ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে আমরা টোটাল এনার্জি করলাম, সমান করলাম, সব প্রবলেম সলভ হয়ে গেল। তারপরে তো আমরা থার্ড প্রবলেমটা দেখো কি বলেছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ স্যাটেলাইট ইজ এল। একটা এটা আর্থ সারফেস, এটা আর্থ, অরবিটগুলো হচ্ছে আর্থের চারিদিকে এভাবে ঘুরছে, এইভাবে অরবিটগুলো ঘুরছে, স্যাটেলাইট থেকে ঘুরছে, এইভাবে ঘুরছে।
তার জন্য ওর মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই পয়েন্টটা থেকে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, এল। ঠিক আছে, ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাচ্ছে এল। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে হোয়েন ইট ইজ রিভলভিং ইন সার্কুলার অরবিট অ্যাট হাইট এইচ ফ্রম দ্য আর্থ, যখন এটা যদি আর হয় আর এটা যদি এইচ হয়, ঠিক আছে, যখন ও সারফেস থেকে এইচ ডিস্টেন্স অ্যাভাবে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, if the distance of satellite from the earth center is increased by 8 times to its initial value, যদি ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, ইকাল টু এল প্লাস এইচ হয়, ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ইনক্রিজ বাই 8, সো ফাইনাল ডিস্টেন্স আর সেকেন্ডের মানটা কত হচ্ছে 9। 9কে লেখার সময় বারবার এত ভুল করি কেন, 9 ইকাল টু আমরা বলতে পারি যেটা R2 হবে সেটা এটা 9 এল প্লাস এইচ, অলরেডি 8 টাইমস বৃদ্ধি হচ্ছে, আর এর 8 টাইমস বৃদ্ধি মানে কি 9 ইন্টু এল প্লাস এইচ, 9 ইন্টু এল প্লাস এইচ। সো প্রথমে তাহলে আমরা বলতে পারি R2 ইকাল টু 9R1, খুব সহজে আমরা বলতে পারি এই জিনিসটা। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমাদের বলার কি আছে, দেখো খুবই সোজা। লাইক প্রথমে যদি দেখি তাহলে হচ্ছে আমরা কি জানি যে আর্থ দ্বারা যে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে GMM বাই প্রথমে R1 তার স্কোয়ার ইকাল টু কত, GMM বাই R1 স্কোয়ার ইকাল টু M V স্কোয়ার বাই R1। তাহলে R1 যদি কেটে দিই, এখানে R1 থাকছে, M যদি কেটে দিই তাহলে V ইকাল টু প্রথমে যেটা আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে GM বাই R1, আমরা V প্রথমে পাচ্ছিলাম, ঠিক আছে, GM বাই R1 V আমরা প্রথমে পাচ্ছিলাম, ঠিক আছে। তো আমরা মোমেন্টাম কত পাচ্ছিলাম প্রথমে, তাহলে আমাদের মোমেন্টাম কত হচ্ছিল, মোমেন্টাম হচ্ছিল ফার্স্ট কেস মোমেন্টাম যখন R ডিস্টেন্সে at R1 distance angular momentum কত ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, সো m এর মান তো অলরেডি m, v রুট gm বাই R1 ইন্টু R1, সো m রুট gm R1, এটা আমরা পেয়েছিলাম অ্যাট r ডিস্টেন্সে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট R2 ডিস্টেন্স, at R2 distance, angular momentum at R2 distance, angular momentum mvr, so m into gm R2 into R2 equal to how much, m into root gm R2, so m into root gm into 9R1, so this is called angular momentum. এটা যদি L ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর মানটা যদি L ছিল তাহলে আমরা এখানে বলতে পারি রুট 9 ইন্টু L, সো রুট 9কে আমরা কি বলতে পারি, রুট 3L অ্যান্সার। তো আমরা অ্যান্সার 3L পেয়ে গেলাম, বুঝতে পারছো কত সোজা ছিল। টাইম পিরিয়ড অফ এ স্যাটেলাইট, তোমরা পরের প্রবলেমটা দেখো, টাইম পিরিয়ড অফ এ স্যাটেলাইট revolving above Earth's surface at a height equal to R will be, বলছে
একটা স্যাটেলাইট আছে, ঠিক আছে, যে এটা আর্থ থেকে ডিস্টেন্সে, আর্থ সারফেস থেকে ডিস্টেন্সে ওই স্যাটেলাইটটা আর্থের চারপাশে মুভ করছে, ঠিক আছে। তো আর্থের চারপাশে মুভ করার জন্য ও যে টাইম পিরিয়ডটা হবে, টাইম পিরিয়ডটা সেটা কত হবে? খুবই সোজা, প্রথমে বের করো। কি বলতে পারি, GMM স্যাটেলাইট, এটা ধরে নিলাম স্যাটেলাইটের মাস কত, m, v বেগে ঘুরছে, তাই GMM বাই r স্কোয়ার ইকুয়াল টু GMM বাই আর GMM বাই আর না, এর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, যেটা ওকে ঘুরতে সাহায্য করছে অভিকেন্দ্র বল কত, mv স্কোয়ার বাই আর। সো আমরা যদি m কেটে দিই, আর যদি কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, v ইকুয়াল টু পাচ্ছি রুট GME আর বাই আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা অলরেডি 2r, এখান থেকে সেন্টারের ডিস্টেন্স অলরেডি r, আর এখান থেকে এটা 2r। সো ভি এর মান আমরা পেয়ে গেছি। তো টি ইকুয়াল টু কী জানি আমরা, টি ইকুয়াল টু আমরা জানি 2πr, কারণ টোটাল কত ডিস্টেন্স কভার করছে একটা অরবিটাল বাই ওর ভেলোসিটি। সো 2πr বাই ভি। সো এখান থেকে আমরা বলতে পারি 2πr, ভি এর মান কত, হ্যাঁ, জিএম বাই আর, টাইম পিরিয়ড 2πr বাই এত। সো GME বাই 2r, তো এটাকে আমরা GRও লিখতে পারি। তো এটাকে আমরা টি ইকাল টু এত, টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট। সো টাইম পিরিয়ডটা কত পাচ্ছি আমরা, এখান থেকে শুধু আমরা ওটাই বের করতে বলেছে। উপরে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই আর এর সাথে আর, এই কনস্ট্যান্টগুলো তোমাদের এখানে কনস্ট্যান্টগুলো নেওয়া হয়নি, এই কনস্ট্যান্টগুলোকে নেওয়া হয়নি, পাই কনস্ট্যান্টকে নেওয়া হয়নি। তো পাই কনস্ট্যান্টগুলোকে আমরা যদি রিপ্লেস করে দিই, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, 2rকে লিখতে পারি আমরা 4r। এই 2rটা যদি উপরে চলে যায় তাহলে রুট 2r। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 4 into 8 রুট 8r, রুট 8r দিবি অ্যান্সার। বুঝতে পারলে খুব সহজে এটা বেরিয়ে গেল, কিছুই করতে হয়নি, জাস্ট GMM বাই আর স্কোয়ার করলাম, 2πr বাই ভি করলাম, 2πr বাই ভি করলাম এখান থেকে, আর 2πr ইন্টু এখানে আর এর মান 2r ছিল, তো এখানে 2 দিয়ে গুণ ছিল, ও আমি এখানে এই জায়গাটা হয়তো ভুল হয়েছে। দাঁড়াও গাইস, আমি ক্যালকুলেশনটা আবার করি, এই জায়গাটা হয়তো ভুল হয়েছে, দাঁড়াও, এটা কারণ এখানে 2rটা আমার নেওয়া হয়নি, তো টি ইকুয়াল টু আমি বলতে পারি 2π ইন্টু 2r বাই GM বাই আরকে আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট আমরা লিখে দিই GM বাই আরকে, আমরা লিখে দিই, কত লিখবো, এটা GR লিখে দিই। তো আমরা লিখে দিই রুট GR বাই 2, আমরা GM বাই 2r ছাড়ো, ওগুলো আমরা ইয়েস, তখন আবার রিপ্লেস করতে গিয়ে অনেক ভুল হয়ে যাবে, তার থেকে ভালো কিছু রিপ্লেস করবো না। দেখো GM বাই 2r, এটা হয়ে গেল GM বাই 2r। তো আমরা যদি রিপ্লেস করে দিই, তাহলে উপরে আমরা কত পাচ্ছি, উপরে যদি 2r চলে যায়, তাহলে অলরেডি 4 আছে, 4কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 16, রুট 16 লিখতে পারি, ইন্টু রুট 2, উপরে চলে গেল, তাহলে আমরা কি বলতে পারি, রুট 32r, যে আর আছে গেল GM বাই আর, তো এখানে 32r অ্যান্সার হয়ে গেল। সরি, এই জিনিসটা ভুল হয়েছে, এটা 32r হবে। তারপরের প্রবলেমটা এসে যায়, বলেছে
যে স্পেসশিপ অফ মাস 2 এত কেজি ইজ লঞ্চ ইনটু এ সার্কুলার ক্লোজ orbit close to Earth's surface. The additional velocity to be imparted to the spaceship in the orbit to overcome gravitational pull. তো বলো তুমি একটা আর্থের চারপাশে যদি একটা অরবিটাল ট্রাভেল করে, একটা আর্থের চারপাশে যদি একটা স্যাটেলাইট ট্রাভেল করে, ঠিক আছে, তো ওই স্যাটেলাইটের স্পিড কত হয়? ওই স্যাটেলাইটের স্পিড হয় স্যাটেলাইট কত হয়? ভি স্যাটেলাইট হয় রুট জি আর ইকাল টু রেডিয়াস অফ আর্থ, ঠিক আছে। এটা হচ্ছে ভি স্যাটেলাইটের স্পিড হয় জি আর এর স্কেপ ভেলোসিটি ভিই স্কেপ ভেলোসিটি ইকাল টু রুট টু জি আর এর স্কেপ ভেলোসিটি। তো দেখো আমাকে আরও অ্যাডিশনাল কত ভেলোসিটি, এই ভেলোসিটিটা আমার আছে অরবিটের ভেলোসিটি, এর থেকে আরও কত ভেলোসিটি আমাকে অ্যাড করলে আমি এই ভেলোসিটিটা অ্যাচিভ করবো? তাহলে দেখো অ্যাডিশনাল ভেলোসিটি ইকাল টু additional velocity added equal to root 2gr minus root 2gr minus gr, so আমরা বলতে পারি root gr into root 2 minus 1 তো root gr কে তুমি কি লিখতে পারো? root gr কে যদি আমি g এর মান ধরে নিই, 10 into 6400 into 10 to the power 3 মিটারে চলে আসলো root 2 minus 1। তো এখানে কি বলতে পারি, এই 10 আর 10 to the power 4 100 হয়ে যাচ্ছে আর 80, সো 100 into 80 root 2 minus 1 এত মিটার পার সেকেন্ড হচ্ছে। তো আমরা বলতে পারি এটা 8000 মিটার পার সেকেন্ড। তো আমরা বলতে পারি 8 root 2 minus 1 কিমি পার সেকেন্ড। এত স্পিড অ্যাডিশনাল দিলে আমরা ওই অরবিটকে ছেড়ে স্কেপ ভেলোসিটি পার করে যাব, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা পার করে যাব। এই পরিমাণ ভেলোসিটি যদি আমরা পাই, তো এই পরিমাণ ভেলোসিটি আমরা পেলে তোমরা দেখো বলেছে। তারপরের প্রবলেমটা দেখো, অ্যামপ্লিটিউড অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM, একটা পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করছে, সরি একটা প্রবলেম হয়ে গেছিলো বোধহয়। দেখো পরের প্রবলেমটা দেখো, বলছে the amplitude of a particle executing SHM is 3D semi. The displacement at which its kinetic energy will be 25% more than the potential energy is, মানে এখানে বলেছে ডিসপ্লেসমেন্ট, কোন ডিসপ্লেসমেন্টে, ঠিক আছে, ওর কাইনেটিক এনার্জি উইল বি 25% মোর, ওর পোটেন্সিয়াল এনার্জির তুলনায় 25% বেশি হবে। তো আমরা কি জানি, একটা SHM এর ক্ষেত্রে পোটেন্সিয়াল এনার্জি কত হয়? পোটেন্সিয়াল এনার্জি SHM কত? হাফ কে এক্স স্কোয়ার। কাইনেটিক এনার্জি SHM এর ক্ষেত্রে কত হয়? SHM এর ক্ষেত্রে কি কত হয়? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো কী বলেছে, কাইনেটিক এনার্জির মান হবে 25% হাই, মিনস 5/4 ইন্টু পোটেন্সিয়াল এনার্জি থেকে 25% বেশি। তো আমরা এখানে বলতে পারি 4KE ইকাল টু বলতে পারি 5PE। সো 4 ইন্টু কে ইকাল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু 5 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার। ইয়াস, সো এত ইকাল টু হচ্ছে এত ইকাল টু এটা ইকাল টু হচ্ছে এত। সো 4A স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে 5x স্কোয়ার। ইয়াস, তারপর হচ্ছে 4A স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকাল টু 5x স্কোয়ার। সো 9x স্কোয়ার ইকাল টু 4A স্কোয়ার। So x equal to 2/3a. So
সো অ্যাট 2/3 সেমিতে, তো এখানে এ ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে যে এর মান কত 3 সেমি। তো আমরা 2/3 ইন্টু 3 যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি 2 সেমি। তো এটা আমরা পাবো 2 সেমি। 2 সেমি ডিস্টেন্সে হচ্ছে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির থেকে বেশি হচ্ছে। খুব সহজে আমরা পেয়ে গেলাম। তারপরে যদি আমরা তারপরের প্রবলেমটা যদি আমরা দেখি, তারপরের প্রবলেমটা দেখব যে দ্য জেনারেল ডিসপ্লেসমেন্ট অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর, একটা জেনারেল ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, যেটাকে x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি আকারে, একটা সিম্পল হারমোনিক মোশনকে আমরা সাইন আর কসের ফর্মে প্রকাশ করতে পারি, ঠিক আছে। যদি এভাবে আমরা প্রকাশ করি অ্যান্ড লেট টি বি দ্য টাইম পিরিয়ড, ও যদি টাইম পিরিয়ড টি হয়, দ্য স্লোপ অফ ইটস পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড টাইম কার্ভ উইল বি ম্যাক্সিমাম হোয়েন টি ইকুয়াল টু টি বাই বিটা। বলছে যে তার স্লোপ অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড টাইম কার্ভ কখন ম্যাক্সিমাম হবে, যখন টাইমের ভ্যালু হবে টি ইকুয়াল টু টি বাই বিটা। ওর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর টাইমের কার্ভ তখনই হচ্ছে ম্যাক্সিমাম হবে যখন টি এর মান টি বাই বিটা হবে, ঠিক আছে। তো তোমরা বলো একটা এসএইচএম এর ক্ষেত্রে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি কখন ম্যাক্সিমাম হয়? একটা এসএইচএম এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কখন ম্যাক্সিমাম হয় বলো? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয় ওর মিন পজিশানে, একটা পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে। আর পোটেনশিয়াল এনার্জি কত মিন পজিশানে না হয়, মিন পজিশানে 0 হয়। আর এক্সট্রিম পজিশানে যদি এটা আমি হচ্ছে এ ধরি, এই জিনিসটাও এর সাথে মিলবে, এটা আমি যদি হচ্ছে এ ধরি, তো একবারে ফাইনাল মোমেন্টে দ্য পোটেনশিয়াল এনার্জি হাই হবে, ঠিক আছে। তো যদি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হয়, ঠিক আছে, তো ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত? ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার। এবার এক্সের ভ্যালু যখনই এ হয়ে যাবে তখন কি ম্যাক্সিমাম পাচ্ছি, তো হাফ কে কত এ স্কোয়ার। এক্সের ভ্যালু যখন এ হয়ে যাবে, তো এক্সের ভ্যালু যদি এখানে এ হয়, তো তুমি বলো কত হতে হবে। তো এক্স ইকাল টু আছে এ সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে এ যদি বসিয়ে দিই, এ ইকাল টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে এ কাটা যাচ্ছে, সাইন ওমেগা টি ইকাল টু আমরা কত পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। 1 মানে আমরা কী লিখতে পারি? 1 মানে এই সাইন ওমেগা টি ইকাল টু 1, তো 1কে আমরা কী লিখতে পারি? সাইন পাই বাই 2 লিখতে পারি। তো ওমেগা টিকে আমরা কী লিখতে পারি? ওমেগা টিকে লিখতে পারি পাই বাই 2। আর ওমেগাকে কী লিখতে পারি? 2 পাই বাই টি ইন্টু টি ইকাল টু পাই বাই 2। সো পাই বাই 2 পাই যদি কাটি তাহলে আমরা পাচ্ছি টি বাই 4। সো এখানে বিটা ইকাল টু পাচ্ছি আমরা 4। বা এখান থেকে আমরা এই জিনিসটা করতে পারি, দেখো যখন হচ্ছে কোনো বডি যখন এসএইচএম পারফর্ম করে, সাপোজ এটা ওর মিন পজিশান, এটা ওর এক্স ইকুয়াল টু 0 পজিশান, তো কি এই অক্ষের সাপেক্ষে ও একবার এই দিকে পারফর্ম করবে, ও একবার এক্সের সাপেক্ষে এই দিকে পারফর্ম করবে। তো দেখো যখন এক্স ইকুয়াল টু 0 হবে তখন এটা এই পজিশানে, কিন্তু এই পজিশানে কখন আসবে? যখন টি ইকুয়াল টু 4 হবে, কারণ ওর টাইম পিরিয়ড কত? ওর টাইম পিরিয়ড টি। তো ফার্স্ট ইন্টারভাল টি বাই 4, তারপর আবার কত? টি বাই 4, তারপর এদিকে আবার যখন যাবে তখন কত? টি বাই 4, এখান থেকে আবার এদিকে আসবে কত? টি বাই 4। বাস এভাবে কমপ্লিট হচ্ছে সিরিজটা। তারপরে দেখো এ ফিগার গিভেন বিলো এ ব্লক অফ মাস এম ইকুয়াল টু 490 গ্রাম প্লেসড অন এ ফ্রিকশনলেস টেবিল। ফিগারটা দেখো, একটা ব্লক যেটা দুটো স্প্রিংয়ের মধ্যে আটকানো আছে, ঠিক আছে। আর ব্লকটা বলে দিয়েছে ফ্রিকশনলেস, এখানে কোনো ফ্রিকশন নেই, ঠিক আছে। স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দেওয়া আছে কে এর ভ্যালু 2 নিউটন মিটার। ব্লক ইজ হরিজেন্টালি ডিসপ্লেস থ্রু এক্স মিটার। যদি এই ব্লকটাকে আমি এইদিকে বা এইদিকে এক্স মিটার ডিসপ্লেসমেন্ট করি, তাহলে ওর নাম্বার অফ কমপ্লিট অসিলেশন ইট উইল টেক, মানে 14 পাই সেকেন্ডে ও কতটায় অসিলেশন করবে? 14 পাই সেকেন্ডে। তো প্রথমে ওর টাইম পিরিয়ড বের করতে হবে।
তো টাইম পিরিয়ড কী লিখতে পারি আমরা, ইকাল টু ওমেগা ইকাল টু কী লিখতে পারি, রুট কে বাই এম ওমেগা। তাহলে তো আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো, টি ইকাল টু কি 2 পাই ওমেগা। তো ওমেগার মান আমাকে প্রথমে বের করতে হবে। ওমেগার মান এখানে বলে দিয়েছে, দেখো এই বডিটা হচ্ছে, এই বডিটার ক্ষেত্রে স্প্রিংগুলো এইদিকে আছে, তো কি স্প্রিংগুলো প্যারালাল কম্বিনেশানে আছে, সিরিজ কম্বিনেশানে নেয়। তো প্যারালাল কম্বিনেশানে থাকলে কি হয়, কে নেটের মান কত হয়, K1 প্লাস K2 হয়ে যায়। তো এখানে 2K1 হয়ে যাবে, সমান ভ্যালু কত হবে, 2 × 2 = 4 নিউটন মিটার ইনভার্স ভ্যালু হয়ে যাবে। কে নেটের মান 4 নিউটন মিটার ইনভার্স ভ্যালু হয়ে যাবে। তো এখানে যদি 4 ধরি, আর এখানে যদি হচ্ছে 490 গ্রাম, 490 বাই 1000 তো উপরে যদি আমি দেখি তাহলে আমি কত পাচ্ছি, 100 × 4/49, সো 20/7 আমরা ওমেগার মান পাচ্ছি। 20/7 ওমেগার মান পেয়ে গেলাম, ওমেগার মান আমরা 20/7 পেয়ে গেলাম। তো এখানে আমরা টাইম পিরিয়ড কত পাবো, সো টি ইকাল টু আমরা বলতে পারি 2π/ওমেগা। সো 2π 20/7 = 2π × 7/20। এটা হচ্ছে তোমার টি এর মান আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। টি এর মান খুব সহজে আমরা পেয়ে গেলাম টি এর মান। তাহলে তোমরা দেখো, যদি একবার রেভলিউশনে যদি এতটা হয়, এত সেকেন্ড লাগে, সো এত সেকেন্ড ফর 1 রেভলিউশন, সো 1 সেকেন্ড 2π/7 ইন্টু 2π/7 না, 2π/7 না, সরি, এটা হচ্ছে 2π × 7/20 টাইম ফর 1 রেভলিউশন, একবার ঘূর্ণনের জন্য, একবার অসিলেশন, বা 1 রেভলিউশন বা 1 অসিলেশন। ছাড়ো, পরের থেকে আমি করছি, এদিকে কোনো পাচ্ছি না। কত ভ্যালু পেয়েছিলাম, 2π, টি এর মান পেয়েছিলাম আমরা 2π × 7 সরি কত ভ্যালু পেয়েছিলাম, কোথায় গেল, কোথায় চলে গেলাম ভাই, এই তো এখানে আমরা ভ্যালু পেয়েছিলাম 2π × 7/20, 2π × 7/20 ফর 1 অসিলেশন। তো নাম্বার অফ অসিলেশন কত হবে, যদি 14 সেকেন্ড হয়, তো 14π/2π × 7/20। সো এটা কেটে যেতে পারি, সো আমরা পাচ্ছি 20 অসিলেশন পাচ্ছি। বুঝতে পারছে, এখানে 20 হয়ে যাবে, খুব সহজে আমরা পেয়ে গেলাম। তারপরের প্রবলেমটা দেখো, তারপরের প্রবলেমটা কি বলেছে, এ পার্টিকেল, ঠিক আছে, এ পার্টিকেল পি রিভলভিং অ্যারাউন্ড দ্য সেন্টার ও উইথ রেডিয়াস অফ সার্কুলার পাথ আর angular velocity omega as shown in below figure. The projection of OP on the x-axis at time t. At time t এ x axis এর উপর যে প্রজেকশনটা আমরা পাবো সেটা কি হবে, at time t এ যে x axis এর উপর প্রজেকশনটা পাবো সেটা কত হবে। তো খুবই সোজা, যদি এই জিনিসটা টাইম পিরিয়ড যদি 6 হয়, দেখো এখানে বলে দিয়েছে টাইম পিরিয়ড 6, তাহলে ওমেগার মান কত, টি ইকাল টু তোমার বলে দিয়েছে 6 সেকেন্ড টাইম পিরিয়ড, তাহলে ওমেগার মান কত পাবো, 2π/t 6 ইকাল টু π/3, এটা আমরা পেয়ে যাচ্ছি π/3। দেখো এই জায়গাটা তো বুঝতে অসুবিধা নেই, 6 সেকেন্ড π/3, এটা আমরা পেয়ে গেলাম π/3, কিন্তু এখানে π/3 এর কত, 2π/6 টাইম পিরিয়ড। ওমেগা সন প্রজেকশন ওপি অন দ্য এক্সিস 2π/3
6 ইকুয়াল টু টাইম পিরিয়ড অবশ্যই, সো ওমেগা টি প্লাস, ইয়েস। সো তো তারপর দেখো π/6 এটা হচ্ছে স্পিড বের করার দরকার হচ্ছে না। তো কি হচ্ছে, জাস্ট একটা গোল, বস্তুটা যদি এখানে থাকে প্রজেকশন কত হবে এই পয়েন্টে, এই অ্যাঙ্গেলটা যদি সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে কত থিটা যদি হয় অ্যাঙ্গেলটা, তাহলে কি প্রজেকশন এই এক্স অ্যাক্সিসের উপর প্রজেকশন কত হবে, অলরেডি আমরা জানি এটা কত আর, তাহলে আমরা জানি প্রজেকশন এক্স এক্স টি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, আর কস থিটা। অলরেডি আমি কত ডিগ্রি এগিয়ে আছি, 30 ডিগ্রি এগিয়ে আছি, তো আমরা ইকুয়াল টু কত পারি, আর কস ওমেগা টি প্লাস π/6, দিস উইল বি দ্য অ্যান্সার। খুব সহজে এখানে তুমি যদি টি ইকুয়াল টু 0 সেকেন্ডে ঠিক আছে মানগুলো বসাও, টি ইকুয়াল টু 0 যদি বসাও তাহলে আমরা কত পাচ্ছি এখানে ফার্স্ট অপশানে, আর কস π/6, ঠিক আছে π/6 মানে কত, আর কস 30। তো আমরা এখানে জাস্ট অ্যান্সার দেখে উত্তর মিলিয়ে দিতে পারছি যে আর কস 30 π/6। তারপর দেখো তারপরের প্রবলেমটা বলেছে দ্য ভেরিয়েশন অফ কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, একটা পার্টিকেল যে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করছে, ঠিক আছে, উইথ ডিসপ্লেসমেন্ট এক্স অ্যান্ড স্টার্টিং মেন পজিশন এক্সট্রিম পজিশন। এখানে বলেছে যে একটা পার্টিকেল, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করছে, ঠিক আছে, ওর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা ডিসপ্লেসমেন্টে, ঠিক আছে, ওর কাইনেটিক এনার্জি কীভাবে পরিবর্তন হবে সেটা তুমি আমাকে দেখাও। তো কাইনেটিক এনার্জি আমরা কি জানি, কাইনেটিক এনার্জি কি SHM, কাইনেটিক এনার্জি SHM কি হবে, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো হচ্ছে ওর কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি কোথায়, মেন পজিশন এক্স ইকুয়াল টু 0, মেন পজিশন কে ই ইকুয়াল টু SHM, মেন পজিশন কি হবে, হাফ কে এ স্কোয়ার ম্যাক্স ভ্যালু, আর কে ই SHM অ্যাট এক্স ইকুয়াল টু এ এক্সট্রিম পজিশন কত, কাইনেটিক এনার্জি হবে 0, ঠিক আছে, প্লাস এটা এই যে এটা সেটা কিসের কার্ভ, এটা একটা প্যারাবোলার কার্ভ। সো কাইনেটিক এনার্জি কি মেন পজিশনে কি সব থেকে হাই, এখানে তো কাইনেটিক এনার্জি, এটা তো মেন পজিশনে কি 0, এটা হবে না, এটা তো মেন পজিশনে কি 0, এটাও হবে না, আর এখানে কি কনস্ট্যান্ট কোনো হতে পারে, তাহলে এখানে তিনটাই কাটা যাচ্ছে, তাহলে কোনটা হবে, এটা হবে, প্লাস এটা কি, এটা হচ্ছে গ্রাফ থেকে তুমি যদি দেখো গ্রাফ থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কি প্যারাবোলার গ্রাফ মানে এটা হবে, তো এই গ্রাফটা। তারপরের প্রবলেমে তোমরা চলে আসো। তারপরের প্রবলেম কি বলেছে, অ্যাট এ গিভেন পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে, দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ গিভেন অ্যাজ y equal to a cos 30. If amplitude is 40 semi and kinetic energy at that time is 200 joule, the value of force constant is 1 into 10 to the power x Newton meter inverse. The value of x is, x এর ভ্যালু কত হবে, এখানে তো সব কিছুই বলা আছে, কাইনেটিক এনার্জি বলা আছে অ্যাট টাইম 200 জুল, অ্যাম্পলিটিউড বলা আছে 40 সেমি, ঠিক আছে, অ্যাট এ গিভেন পয়েন্ট অফ টাইম দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ গিভেন বাই, সিম্পল ডিসপ্লেসমেন্ট বলে দেওয়া আছে সিম্পল হারমোনিক অসিলেটরের y equal to a cos 30. If amplitude is 40 semi, kinetic energy at the time is 200 joule, the value of force constant কত হবে, ফোর্স কনস্ট্যান্ট দেখো কত হবে, কী বলেছে বুঝতে পারছো তো, জিনিসটা করার চেষ্টা করো। বলেছে যখন হচ্ছে অ্যাঙ্গেলটা হয় 30, যদি 30 অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, আর অ্যাম্পলিটিউড যদি 40 হয়, তাহলে ওই পজিশানে তুমি বলো ওই পজিশানে ওর ওয়াইয়ের মানটা কত হচ্ছে, ওয়াইয়ের মানটা ডিসপ্লেসমেন্টের মান কত হচ্ছে 40/√3। দেখো y ইকাল টু a cos 30, এর মান বলে দিয়েছে 40 ইন্টু √3/2, সো
20√3, এটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট। এই পজিশনে ওর কাইনেটিক এনার্জিটা কত? ওর কাইনেটিক এনার্জি কে ইকাল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কাইনেটিক এনার্জির মানও বলে দিয়েছে ফোর্স। কাইনেটিক এনার্জির মান কত? 200। শুধু কাইনেটিক এনার্জি, তো এখানে বসিয়ে দাও কে। এর মান কত? এর মান বলে দিয়েছে 40 তার স্কোয়ার মাইনাস এক্সের মান কত? এক্সের মান বলে দিয়েছে 20√3 তার স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি হাফ ইন্টু কে 40 600 মাইনাস কত এটা 400 ইন্টু 3 1200 মিনস 400 হাফ ইন্টু কে ইন্টু 400 মিনস কত এখানে 200। সো 200 আর 200 যদি আমরা কেটে দিই তাহলে কে ইকাল টু আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। কে ইকাল টু 1 পাচ্ছি। তো কে ইকাল টু যদি 1 পাই তো এক্স ইকাল টু কী বলতে পারি? কে ইকাল টু দেখো আমরা যদি সব কেটে দিচ্ছি, সব কেটে দিয়ে আমরা কে কী পাচ্ছি? কে আমরা দেখো 1ই পাচ্ছি। কে ইকাল টু যদি 1 পাই তাহলে এক্সের মান হবে, তাহলে এক্স ইকাল টু হবে এর সাথে যদি আমরা মেলাই তাহলে এক্স ইকাল টু কী পাচ্ছি আমি? 0। দ্য ভ্যালু অফ এক্স ইকাল টু 0। খুব সহজে আমরা করে নিতে পারলাম, খুব সহজেই করা গেল। কিছুই ছিল না এই প্রবলেমটাতে।